মানুষ মনে করে যে আমি অন্য গ্রহের থেকে আইছি, আমরা ড্রাইভার, শ্রমিক, স্টাফ, আমরা অন্য গ্রহের প্রাণী। সড়কে চাঁদাবাজির কথাটা আমি বলবো না। শিক্ষার্থীদের উপর যেমন ক্ষোভ আছে আপনাদের, চাঁদাবাজদের উপরে তাহলে কোনো ক্ষোভ নেই? আমি ড্রাইভার মানুষ, আমি চাঁদা না দিলে কিভাবে চালাম? আমার পরিচয়ের কোনো মূল্য নাই। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হই বা পাও চলে গেল, আমাদের ভিক্ষা করে খাইতে হয়। দর্শক, এটেন বাংলায় স্বাগত জানাচ্ছি, আমি আলিমরান। একটি কথা গত 24 ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে যে 20 বছর ধরে ছাত্রদের হাফ ভাড়া নিয়ে একজন বাস চালক তিনি মন্তব্য করেছেন যে 20 বছর ধরে তিনি হাফ ভাড়া নিয়েছেন, বিনিময়ে পেয়েছেন কি? আমরা এটেন বাংলার স্টুডিওতে সেই বাস চালক মনির হোসেনকেই আমন্ত্রণ জানিয়েছি এবং তার যে ক্ষোভ, এই ক্ষোভটি কেন তিনি জানিয়েছেন সেই বিষয়টি শুনবো। পাশাপাশি বাস চালকদের জীবন মান বা তারা এখন কিভাবে চলছেন সেই বিষয়গুলো জানবো। মনির হোসেন, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আপনার একটি কথা আমরা দেখেছি এটেন বাংলার, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে যে একটা ভিডিও আমরা আপ করেছি, সেখানে আপনি বলেছেন যে আমরা বাস চালক হিসেবে 20 বছর ধরে হাফ ভাড়া নিয়ে আসছি, কিন্তু এর বিপরীতে আমরা কি পেয়েছি? একজন শিক্ষার্থী সে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু সেখানে সেবা নিতে গিয়ে একজন বাস চালক হিসেবে কি কোনো রকম একটু সেবার মান কি সেই দিক থেকে ভালো পাচ্ছেন কিনা, এই ক্ষোভটা জানিয়েছেন। কেন জানালেন এই ক্ষোভটা? এটা তো আমি সত্য কথাই বলছি, তো মিথ্যা বলি নাই। আমি তো পরিবহন করছি ওনারা 20 বছর, তার বিনিময়ে উনি আমাদের সহানুভূতিও দেখায় নাই ওনারা। আর ওনারা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, জজ হয়েছে, প্রকৌশলী হয়েছে, ব্যারিস্টার হয়েছে বা বড় পুলিশ অফিসার হয়েছে, ওইখানে দাঁড়াও তো তারা আমাদের কোনো একটু স্যাক্রিফাইস করে নেই, বরঞ্চ নিন্দা হয়েছে। এগুলো সব সত্য কথা। আর খুব জন্মাইছে আমি কিছুদিন অসুস্থ ছিলাম, প্রায় 5-6 মাসের মতো অসুস্থ ছিলাম। আমার পায়ে গ্যাংরিং হয়েছিল, আমার এমন স্টেজে চলে গেছিলো পাও কাইটা ফেলাইতো, তো আল্লাহ রাখার মালিক, আল্লাহ রক্ষা করছে। আমি হাসপাতালে গিয়ে দেখছি আমার পরিচয়ের কোনো মূল্য নাই। অথচ যারা ইঞ্জিনিয়ার ডাক্তার, যারা ছাত্র হাসপাতালে, তারা তো বড় ডাক্তারের সাথে থাকে, তারাও ওই আমাকে মূল্যায়ন করে নাই। কেন করবে? আমি তো সাধারণত 8-10টা রোগীর মতোই ঢুকি। আমি যে তাদের একজন চালক, তাদের একজন পরিবহন চালক, ওইটা তারা মনেই করে নেই, অনুভূতি নেই। এই কারণে আমার প্রতি আরও দেখছি অন্যান্য চালকদের সমস্যা হয়েছে, হাসপাতালে গেছে, তাদের কোনো স্যাক্রিফাইস নাই। তাদের টাকার অভাবে চিকিৎসা হয় না, অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না। তো এই মনস্তব থেকে আমার এই ক্ষোভটা জন্মাইছে যে আসলে আমার এই কাঁধে কইরা বা আমার এই পরিবহনে কইরা আমি তো অনেক বড় বড় প্রতিষ্ঠিত লোক নেই, কিন্তু তারা আমাদেরকে কি দিছে? এই পর্যন্ত তারা আমাদেরকে কিছু দেয় নাই, নির্যাতন ছাড়া, গালি ছাড়া, ছোট লোক গালি ছাড়া, ছোট জাত গালি ছাড়া আর কিছু দেয় নাই আমাদেরকে। আপনি যেটা বলছেন যে আসলে শিক্ষার্থীদেরকে হাফ ভাড়া নেওয়ার কথা, এই শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার বিষয়টা তো সরকার থেকে নির্ধারণ করা হয়েছে। হ্যাঁ, এখন আপনি কি কখনো বাস চালক হিসেবে, অনেক সময় আমরা দেখি যে কন্ট্রাক্টর হচ্ছে ভাড়া নিতে গিয়ে অনেক সময় ছাত্রদের সাথে একটা দ্বন্দ্বের মুখোমুখি হয়, সেই সময় কি আপনি কখনো তাদেরকে নিষেধ করেছেন কিনা বা আপনি বলেছেন কিনা যে নিজ উদ্যোগে? আমি জানি এটা সরকারি নিয়ম। সরকারি নিয়ম যতই হোক, নিজের একটা দায়িত্ব বলতে কথা আছে। সে স্টুডেন্ট হাফ ভাড়া দিবেই। আমার কন্ট্রাক্টর যদি ঝামেলা করে, আমার দায়িত্ব আমার কন্ট্রাক্টরে বলা যে এই সেই স্টুডেন্ট যা দিছে তাই নাও, এর সাথে ঝামেলা করো না। আমি অবশ্যই আমার কন্ট্রাক্টরে বাধা দিই এবং ঝগড়া থেকে মুক্ত রাখি। তো এই যে শিক্ষার্থীরা পরবর্তীতে রাষ্ট্রের কাজে লাগছে, রাষ্ট্রের বড় বড় পদে তারা প্রতিষ্ঠিত হচ্ছে বা কাজ করছে, এখন এই শিক্ষার্থীদের কাছে আপনার চাওয়া পাওয়া অন্য কোনো ব্যক্তির কাছে কি চাওয়া পাওয়া থাকতে পারে না? অবশ্যই। এই সমাজের সকল বিত্তমান লোক যারা প্রতিষ্ঠিত হয়েছে, তারা সিঁড়ি ছাত্র, ছাত্র থেকে প্রতিষ্ঠিত বিজনেসম্যান, প্রকৌশলী, ব্যারিস্টার, জজ, পুলিশ, ব্যবসায়ী, বিজনেসম্যান, আগে করলাম তারা ছাত্র, ছাত্রই সিঁড়ি। এই সিঁড়ি থেকে করলাম ওনারা গেছে। তা আমি শুধু ছাত্রের উদ্দেশ্য বলতেছি না,
আমি বলতেছি এই সমাজের প্রতিষ্ঠিত লোক যারাই আছে তারা আমাদের যারা শ্রমিক, শুধু আমি শ্রমিক বলতে না, যেমন অট্টালিকা বানায়, বিল্ডিং বানায়, সেও একজন শ্রমিক। সে যদি অট্টালিকা না বানাইতো আজকে বিল্ডিং সে থাকতে পারতো না, বড় বড় অফিসও হইতো না। আজকে রাস্তায় লেবার, সে যদি আপনার বোঝাটা না নিয়ে যেত, আপনি হয়তো নিতে পারতেন কিন্তু কষ্ট হইতো, কিন্তু আপনার ওই কষ্টের সমভাগ সে নিছে। হয়তো আপনি অর্থ দিছেন কিন্তু সব অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায় না। আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে আপনারা সহানুভূতি চান? অবশ্যই হ্যাঁ। আমরা এই সমাজের কাছে, সকল প্রতিষ্ঠিত লোকের কাছে আমরা সহানুভূতি চাই। আমরা এই সমাজে 8-10টা মানুষের মতো বাঁচতে চাই। আমাদেরও কিছু চাই যে আমাদের বাসস্থান হোক, আমাদের প্রফিট হোক। আমাদের এই শ্রমিকদের জন্য অনেকে অনেক আশ্বাস দেয়, আমরা এটা করুন, আমরা ওইটা করুন, কিন্তু আমাদের জন্য কেউ করে না। একটা বিষয় জানতে চাই। আমরা 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 যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হই বা পাও চলে গেল, আমাদের ভিক্ষা করে খাইতে হয়, 10 ভাইয়ের কাছে ভিক্ষা নিতে হয়। কিন্তু আমাদের এই চিকিৎসার দায়ভার আমার মালিকও নেয় না, আমার পরিবহনে যারা দায়িত্বে আছে তারাও নেয় না। একটা জিনিস খুব বেশি করে মানুষে কমেন্টস করেছে যে আপনি যে কথাগুলো বলেছেন মনের কথা বলেছেন। অনেকে আবার হাহা রিয়েক্ট দিয়েছে। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে যে কমেন্টগুলো এসেছে সেগুলো বিচার বিশ্লেষণ করে আপনাকে বলছি। সেখানে যারা আপনাকে বাহবা দিচ্ছে তাদেরকে আপনি কিভাবে দেখছেন, আর যারা আপনাকে নেগেটিভ ভাবছে যে একজন বাস চালক সে কেন শিক্ষার্থীদের কাছে চাচ্ছেন? কাউকে কি খারাপ ভাবছি না, কারণ একটা জিনিস ভালো দিকে খারাপও আছে। আমি যতটুকু ভালো বলছি, জানি না আমি ভালো বলছি না কি খারাপ বলছি। হয়তো এটার একটু খারাপও থাকতে পারে, কারো ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে। ভালো লাগছে যার, সে ভালো বলছে, যার ভালো লাগে নাই ভালো বলে নাই। কতদিন ধরে বাস চালাচ্ছেন আপনি? আমার ড্রাইভিং বয়স 20 বছর, আমার পরিবহনের বয়স 32 বছর, হেল্পারি, কন্ডাক্টারি, ড্রাইভার। আপনি যে রুটে বাস চালাচ্ছেন সেই রুটের শিক্ষার্থীদের সংখ্যা আসলে কেমন দেখেছেন? আমার রুটে তো শিক্ষার্থী আছে অনেক, আমার যেমন পলিটেকনিকের, তিতুমির, হ্যাঁ, তারপর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, তো 4-5টা কলেজ পড়ি, শিক্ষার্থী তো অনেক। তারপরে গাজীপুর থেকে আইতে টঙ্গী, কলেজ গেট, উত্তরা, তারপরে আপনার ভাই ওই গাজীপুর কলেজ 2-3টা কলেজ, বুয়েট। আমি তো কলেজের মাধ্যমে চলাফেরা, এই মাথা ওই মাথা বললেন, দুনো মাথায় কলেজ। তার মানে আপনার এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সকল শিক্ষার্থীরা আপনার এই বাসে হাফ ভাড়া দিয়ে এক সময় তারা শিক্ষিত হচ্ছে, তারা ডাক্তার হচ্ছে, বিচারক হচ্ছে, তারা ইঞ্জিনিয়ার হচ্ছে, তাদের কাছে যখন আপনারা যান তখন আপনারা তাদের কাছেও এই যে আপনারা সহানুভূতি দেখিয়েছেন, এই সহানুভূতিটাই কি চাচ্ছেন তাদের কাছে? হ্যাঁ, অবশ্যই। আপনি আমার থেকে নিতেছেন, হোক আপনার সরকারি আইন, কিন্তু সহানুভূতি করলাম আমি দেখাইতেছি আপনারে। আপনার বেলাও আপনি আমার সহানুভূতি দেখান। আমি যখন রাস্তায় নামু, আমি আপনার চাচা হইতে চাই, আমি আপনার ভাই হইতে চাই, কারো বোনের ভাই হইতে চাই, কারো মায়ের ছেলে হইতে চাই, কিন্তু আমি আলাদা সমাজের লোক হইতে চাই না। আমারে আপনারা আলাদা করেন না, আমারে না, এই বাংলাদেশের শ্রমিক যারাই আছে, যারা নিম্ন শ্রেণীর শ্রমিক, শুধু গাড়ির চালক শ্রমিক না, শ্রমিক অনেক আছে, সবাইকে নিজের কাছের লোক মনে করেন, ঘৃণা করেন না, ছোট মানুষ হিসেবে দেখেন না। এখনো পর্যন্ত এমন কোনো পরিস্থিতির মুখোমুখি কি হয়েছিলেন যেখানে আপনি একজন বাস চালক হিসেবে গিয়েছেন, আপনাকে সেইভাবে করে সেবা বঞ্চিত করা হয়েছে বা সেবা দিতে দেরি হয়েছে, এমন কোনো স্মৃতি বা এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন? সব ক্ষেত্রেই তো আমার লেট হয়, আমার জন্য তার কোনো স্পেশাল নাই, কিন্তু সরকার যেটা নিয়ম মতো যদি প্রত্যেকটা অফিস চলে, দুর্নীতি ঘুষখোর না থাকে, তাহলে আমার মনে হয় আমার নিয়মের দরকার নাই, সব এক নিয়মেই চলব। কিন্তু আমি চাই যে আমি চালক হিসাবে আমাকে একটু সহানুভূতি দেখাক, আমাকে একটু স্যাক্রিফাইস করুক, আমার কাঁধে হাত দিয়ে কেউ বলুক আপনি তো আমার ভাই, আপনি তো আমার চাচা, আমার যদি কোনো ভুল হয়
ওই ভুলটা উনি সংশোধন করে দেব, বা ভাই বা কাকা আপনি এই ভুলটা করেন না, আমরা তো আপনার পণ না, এই সমাজেরই লোক, আপনি ভাতেই যাবো আপনার চাচা, কাকা আপনার এটা ভুল হয়েছে, কিন্তু ভুলের বিনিময়ে তারা অত্যাচার করব, মারধর করব। ওই রাস্তা দিয়ে মোটর সাইকেল পাঠাও চালায়, সে হেলমেট দিয়ে বাড়ি দিতে আসে, মারতে আসে। স্টুডেন্ট কলেজ চলার পথে দুই কথা ব্যাঘাত ঘটতেই পারে, আপনার সাথে আমার মুখে কথা হইতে পারে, হাতাহাতির কোনো সম্পর্ক নাই। আপনি কলেজে গাড়ি আটকাইবেন, আমার থেকে জরিমানা নেবেন, আবার আমার গণপিটানি দিবেন, তাহলে মারবেনও আমার থেকে, জরিমানাও নেবেন, আবার আমার গাড়িও ভাঙচুর করবেন। আপনি দেখেন গার্মেন্টসের বেতন দেন না, গাড়ির লোকের সম্পর্ক কি? কোনো সম্পর্ক আছে? রাস্তায় এসে গাড়ি ভাঙচুর, গ্যাস নাই রাস্তায় এসে গাড়ি ভাঙচুর, বিদ্যুৎ নাই রাস্তায় এসে গাড়ি ভাঙচুর। কে গাড়ি? এই গাড়ি একদিন বন্ধ করে দিই, আপনি দেখেন তো আপনার ভাত আসে কিনা, আপনার চাউল আসে কিনা, আসবে? তাহলে এই গাড়ির সাথে একটা মানুষের প্রতিনিয়ত প্রত্যেকটা শব্দ জড়িত, প্রত্যেকটা অর্থ জড়িত। তাহলে কেন আপনারা এই গাড়ির নিন্দান, এই গাড়ির উপরে ঝামেলা করেন? আমরা দেখি যে সড়কে অনেক সময় আপনারা অসুস্থ প্রতিযোগিতায় মেতে ওঠেন, একজন আরেকজনকে, ড্রাইভার একটা বাসকে আর একটা বাস ওভারটেক করার জন্য, যে এই যে মেতে ওঠার কারণে অনেকেই কিন্তু ড্রাইভারদেরকে নিয়ে নেগেটিভ কথা বলে, নেতিবাচক কথা বলে। সেই জায়গাটাকে আপনি একজন বাস চালক হিসেবে কিভাবে দেখবেন? আমি বাস চালক হিসাবে এটার এপিটও আছে, বিপুট আছে। হ্যাঁ, আমাদের সমাজে মাদকটা এমনভাবে ছড়াইছে, কিছু ড্রাইভার আছে মাদকাসক্ত, তাদের সেন্সিটিভ থাকে না, সেন্স থাকে না যে তারা 50 জন লোকের যানবাহন নিয়ে চলাচল করতেছে। তারা হয়তো রাস্তায় গেলে একটু উল্টাপাল্টা চালায় বা পারাপারি করে, পারাপারি করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটায়। কিন্তু বিপজিটিভও আছে। আপনি একটা রুটে গাজীপুর যাবেন, আপনি গাজীপুর যাওয়ার গাড়ি পরিবহন থাকবে একটা, থাক 100 গাড়ি, কিন্তু গাড়ি থাকবে একটা। ওইখানে গাড়ি হয়ে গেছে কয়টা? আপনার 4টা-5টা পরিবহন। ওই 4টা-5টা পরিবহনে মেনটেন্যান্স করতে গিয়া একটা ড্রাইভার তখন পারাপারি করে। আর আজকে যদি পারাপারি করতো না, যদি আজকে আপনি বেতনভুক্ত কর্মচারী হইতেন, আপনার মাসিক আয় ব্যয় হিসাব করে সরকার আপনার একটা বেতন নির্ধারিত করে দিত, আপনি রাস্তায় গিয়ে পারাপারি করার কোনো প্রশ্নই আসে না, আপনার ভিতরে কোনো টেনশনই নাই। আমি যামু, ওই পাশে যামু, এই পাশে আসবো, আমার বেতন মাসিক দ্বারা। কিন্তু এই জায়গায় আপনার বেতন আপনি তৈরি করতেছেন, আপনার নিজের ভাগ্যটা আপনি নিজে তৈরি করতেছেন, আপনার ভাগ্য কেউ তৈরি করে দিতেছে না। আপনি যদি খাটতে পারেন পয়সা আছে, না খাটতে পারলে আপনার টাকা নেই। আপনি যদি যাত্রী নিতে পারেন, আপনার রুজি রোজগার চলবে, আপনার বাল বাচ্চা খাবে। আপনি যদি না নিতে পারেন, ওই দিন আপনি উপাস। তো এই কারণে কি আপনারা কি ওভারটেক করে মানে সড়কে দুর্ঘটনার মতো এরকম কাজ করবেন, যে আপনারা পাচ্ছেন না বলে? দুর্ঘটনা তো দুর্ঘটনা, আমি মনে করি না। আমি একজন সচেতন ড্রাইভার, আমি সচেতন ড্রাইভার অনুষ্ঠানেও গেছি, এলেনবাড়ি। না, আমি যে প্রশ্নটা করছি যে হ্যাঁ, আসলে এই ড্রাইভারদের জন্য আপনার কোনো কিছু বলার আছে কিনা, যারা হ্যাঁ, এই যারা ড্রাইভারদের, নেশাগ্রস্ত হয়ে গাড়ি এই চালায়? ড্রাইভারদের জন্যই প্রাথমিকভাবে বলা যে সব ড্রাইভারই আমার ভাই। আমি আমার ভাইদের উদ্দেশ্যে বলছি, ভাই নেশা থেকে মুক্ত করো, নেশা খাও না, নিজেকে বাঁচাও, নিজের সংসার বাঁচাও, নিজের ছেলে পেলে বাঁচাও, এবং এই সমাজকে রক্ষা করো। আমরা যে বিষয়টা আপনাকে একটু শেয়ার করতে চাই, আপনার এই কথার কারণে অনেকে একটা মানবিক দৃষ্টিকোণ অনেকের মাথার ভিতরে এসেছেন, যে অনেকে ভাবছেন এভাবে যে আসলেই তো একজন বাসে করে, আমি যে বাসে করে যাচ্ছি নিয়মিত, সেখানে হাফ ভাড়া দিলাম, কিন্তু আমি যখন ডাক্তার হলাম বা আমি একটা ভালো প্রফেশনে গেলাম, যখন আমার কাছে রোগীর একটা স্লিপ আসলো, আমি ডাক্তার, যে বাস চালক, পেশা কি বাস চালক, সেই মুহূর্তে তো আমি একটু ভাবছি না যে আমি তো এক সময় একটা বাসে করে হাফ ভাড়া দিয়ে গেছি, সুতরাং এই বাস চালকের কাছে তো তেমন টাকা পয়সা নাও থাকতে পারে, আমার যে ভিজিট, সেই ভিজিটটা আমি একটু কম করে নিতে পারি কিনা, বা তাকে একটু আগে করে দেখাতে পারি কিনা, এরকম একটা ভাবনা সবার মাথার ভিতরে এসেছে। এবং আপনার এই কথার কারণেই এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার আসলে মানে মানসিকতা কি ছিল এই বিষয়টা নিয়ে? আমার একটুখানি কথার উদ্দেশ্য হলো সবার বিবেকে নাড়া দেওয়া, সবার ভিতরের একটু নাড়া দেওয়া, যে আমরা তো সবাই মানুষ, মাটির তৈরি। আর বাংলাদেশের মানুষগুলো আমরা খুবই মানে মর্মান্তিক মনের মানুষ, একটু মায়া কান্না দেখলেই আমরা মনে মায়া জাগে। তো ওই উদ্দেশ্যে আমার বলা যে এই সমাজের প্রত্যেকটা লোক আমাদের সুনির্দিষ্ট চোখে দেখুক, আমাদের একটু সহানুভূতি দেখাক,
আমাদের পাশে দাঁড়াক, আমরা অ্যাক্সিডেন্টও ভুলে যাব, অ্যাক্সিডেন্ট থাকবে না। অ্যাক্সিডেন্টের জন্য শুধু যে ড্রাইভার দায়ী এটা করলাম কথা না। অ্যাক্সিডেন্ট এখন আপনার মোবাইল এমনভাবে বেরিয়েছে, আপনি হাঁটতে হাঁটতে মোবাইল দিয়ে কথা পারিতে রাস্তা পার হইতেছেন, আপনি হাইড্রোনিক হরেন মারতেছে, যেখানে হাইড্রোনিক হরেন নিষিদ্ধ, আপনি শুনতেছেন না, মোবাইলে আপনার কান স্তব্ধ করে লাগছে, আপনার সময় নাই, আপনি গাড়ির থেকে নামতেছেন, আপনার সময় নেই, আপনি মোবাইলে কথা বলতে গাড়ির থেকে নামতেছেন। তাহলে মানুষ, পথচারী, যাত্রী, এরা একটু সচেতন হওয়া দরকার। যদি ড্রাইভার যাত্রী উভয় পক্ষে যদি সচেতন না হয়, তাহলে দুর্ঘটনা রক্ষা করতে কেউই পারবে না। আমাদের সমাজ ব্যবস্থায় আসলে শুধু কি ড্রাইভারকেই অমূল্যায়ন করা হচ্ছে, আপনার দৃষ্টিতে কি মনে হয়? না, সমাজ ব্যবস্থায় যে ড্রাইভারকে একটু বেশি করা হচ্ছে, 80% ড্রাইভারকেই মানে মূল্যায়ন করছে না। কিন্তু যখন বর্তমানে অটো রিক্সা ড্রাইভার, তারপরে সহানুভূতি দেখায়, আমাদের দেখায় না। রিক্সাওয়ালাকেও অনেক মানুষ সহানুভূতি দেখায়, কিন্তু আমাদের দেখায় না। আপনাদের ব্যাপারে তো অনেক ব্যাপার আছে, যে তেলের দাম যদি 50 পয়সা বেড়ে যায়, আপনারা 1 টাকার বেশি ভাড়া নিয়ে নেন। তাহলে এই যে বিষয়গুলো, এগুলোকে আপনারা কিভাবে দেখেন? সাধারণ মানুষের কাছ থেকে তো আপনারা দূরে আছেন, আপনারা সাধারণ মানুষের কাছে আসতে চান, তাদের কাছ থেকে সহানুভূতি নিতে চান, তাহলে আপনাদেরও তো এই অভ্যাসগুলো একটু পরিবর্তন করা দরকার। আপনি কি মনে করেন এটা বিষয়ে? শোনেন, 50 পয়সা তেলের দাম বাড়ে না এই দেশে। 13 টাকার পরে 23 টাকা, 23 টাকার পরে 30 টাকা, 30 টাকার পরে 60 টাকা, এখন 109 টাকা, 114 টাকা। তেলের দাম কত বাড়ছে? আর আপনি যখন 60 টাকার আমল চিন্তা করেন, আর 60 টাকার পর 114 টাকা, তো অনেকখানি বাড়ছে। আর আমরা মনে করি না ভাই, ঢাকা শহরে যারা সার্ভিস গাড়ি চালাই, ঢাকা শহরে না, বাংলাদেশে কেউ আমার মনে হয় না আইনের বাইরে ভাড়া নিতে পারে। আমাদের ভাড়ার একটা চার্ট মালিক সমিতি তৈরি করে, ওই ভাড়ার চার্টটা বিআরটিতে পৌঁছায়, এবং বিআরটি এটা পর্যবেক্ষণ কইরা একটা রেজাল্ট দেয়। ওই রেজাল্ট অনুযায়ী আমরা বললাম ভাড়া নিই, আমরা বললাম আমাদের মন গড়ার মতো ভাড়া নিতে পারি না ভাই। না, এর ভিতরেও আপনাদের কোনো সিন্ডিকেট আছে যে বেশি ভাড়া না নিলে পারে আপনাদের মানে নিজের আর্থিক সচ্ছলতা আসবে না, এরকম না? এরকম কোনো সিন্ডিকেট নাই ভাই। শুনেন, একটা গাড়ির ব্যবসা কারা করে? 5 বছর বিদেশ করছে প্রবাসী, সে বাংলাদেশে আইসা কিছু কি করব, একটা গাড়ি কিনছে। এখন উনি গাড়ি কিনছে, গাড়ির যে আয় ঠিক আছে, ব্যয়ের দিকটা তাকাইতে গেলে পার্সের দাম আজকে একটা 30 টাকাতে কিনলেন, কালকে হয়ে যায় 40 টাকা। আচ্ছা, আমরা কথায় ফিরে আসি। দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি বলেন যে আসলে এই বক্তব্যটা আপনি কেন দিলেন, হঠাৎ আপনার কেন মনে হলো যে আপনি আসলে খুব লসের ভিতরে আছেন, বা আপনারা সমাজের অবহেলিত হয়ে আছেন, হঠাৎ এই প্রশ্নটা আপনার মাথার ভিতরে কেন আসলো? দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে কি কারণে আপনি এটা মনে করেছেন যে আপনাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, বা আপনাদেরকে আরও প্রাপ্তি, আপনাদের সাথে যোগ হওয়া দরকার, আপনাদের সামাজিক যে চলাচল বা সামাজিকতা বা আপনাদের স্ট্যাটাস, এই জায়গাটা হঠাৎ কেন মনে হলো? শোনেন, আমি তো প্র্যাকটিক্যাল, প্রতিদিন হাজারো মানুষ আমার গাড়িতে আসা যাওয়া করে, রাস্তায় পথচারী পারাপার হয়, রাস্তায় মোটর সাইকেল চলাচল করে, রাস্তায় প্রাইভেট চলাচল করে, রাস্তায় রিক্সার যাত্রী চলাচল করে। আমি এইগুলোর থেকেই অভ্যস্ত, এইগুলোর থেকে দেখেই আমার মনের ক্ষোভ তৈরি হয়েছে যে আসলে সমাজের মানে মানুষ মনে করে যে আমি অন্য গ্রহের থেকে আইছি, আমরা ড্রাইভার, শ্রমিক, স্টাফ, আমরা অন্য গ্রহের প্রাণী। এই গ্রহের প্রাণীই না। যেমন রিক্সার লোকে লাগছে দোষ, ওইখানে রিক্সারও থাকতে পারে, আমারও থাকতে পারে, কিন্তু ন্যায় অন্যায় না ভাই, বা এইসাই বাসালার উপরে, বাসালা গ্লাস আছে, গ্লাসের বাংচুর, বাসালার উপরে মায়ের দুধ, রিক্সালার উপরে গেলাম মায়ের দুই না। তো এইভাবেই আমার প্র্যাকটিক্যাল হয়েছে, মনে খুব জমছে, আমি এই কথাগুলো আমার জমছে। আমি আশায় ছিলাম যে আমি আসলেও সত্য কথা, মনের কথা বলতেছি। আমি মনে মনে ভাবতাম যদি কোনো দিন কোনো চ্যানেল আমারে দাওয়াত দিত, তাইলে আমার এই মনের কথাগুলো বলতাম। আসলে আমার এই মনের কথা না, কথাগুলো সবাই বলতে পারে। হয়তো সাইফুদ্দিন ভাই আমার কাছে গেছে বিধায় আজকে আমি এই জায়গায় আইসা দুইটা কথা বলার সুযোগ পাইছি।
আর সাইফুদ্দিন ভাই যদি না যাইতো তাহলে হয়তো আমার এই কথাগুলো এখানে পৌঁছাইতো না, হাজারো জনগণের মাঝখানে যাইতো না। তা সাইফুদ্দিন ভাইকে আমার হাজারো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি এই মোটর শ্রমিকের কথাগুলা ক্যামেরার সামনে তুলে ধরছেন, আপনাদের মাধ্যমে তুলে ধরছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কি বলবেন? শিক্ষার্থীদের উদ্দেশ্যে আর কি বলা, শিক্ষার্থীরা তো আর আমাদের শত্রু না, আমাদেরই ছেলেপেলে, আমাদেরই ভাই ভাতিজা। কিন্তু তারা যদি মনে করে যে উনারা যদি আমাদের ভাই ভাতিজা মনে করে, তাহলে আমরা কেন উনাদেরকে চাচা ভাই বোন মনে করতে পারবো না? আমি কেন মনে করতে পারবো না যে এই গাড়িটা যে ভাঙতেছি এই গাড়িটা কার গাড়ি? এমনও তো হইতে পারে আমার চাচা এই ব্যবসার সাথে জড়িত, আমার বড় ভাই ব্যবসার সাথে জড়িত, বা এই গাড়িটা আটকাইয়া ড্রাইভারের মায়ের দূর করে অর্থ নাই করি, কিন্তু আমি তো এই গাড়িটাতেই যাতায়াত করি। সে অন্যায় হইতে পারে, কমিটমেন্ট আছে, বিচার হবে, কিন্তু আমি আমার ভার্সিটিতে আটকায়া এর মায়ের দূর। এমন কোনো স্মৃতি আছে যে একজন শিক্ষার্থী আপনার বাসে উঠে এক সময় হাফ ভাড়া দিতেন, শিক্ষা জীবন শেষ করেছেন এবং সেই ব্যক্তি আপনার বাসে চড়ে আবার অফিস করছেন, বা সেই ব্যক্তিকে কোনো একটা প্রশাসনিক ভালো জায়গায় আপনি দেখেছেন, এরকম কোনো স্মৃতি কি আপনার কাছে আছে? ভাই, সবাইকে কি আর মনে রাখা যায়? কিন্তু আমি তো এই রোডের 20 বছরের ড্রাইভার। পলিটেকনিক্যালে পড়াশোনা করছি, তিতুমিরে পড়াশোনা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বুয়েটে পড়াশোনা করে অনেক লোক প্রতিষ্ঠিত হয়েছে, তাদের তার মনে রাখি নাই আমরা। কিন্তু অবশ্যই হয়েছে, প্রতিষ্ঠিত না হইলে কি আমি বলতে পারি? অবশ্যই হয়েছে, হয়তো তাদের আমি চিনি না বা ওনারাও আমাকে চিনে না। আজকে হয়তো এই গাড়িটা চলাচল করলো, কালকে হয়তো আরেকটা গাড়িটা চলাচল করলো, কিন্তু একই রোডের গাড়ি। আমার পরিচয় আমি বলাকার ড্রাইভার, আরেকজনের পরিচয় আরেকজন গাজীপুরের ড্রাইভার, কিন্তু ড্রাইভার আমরা চালক, আমাকে পরিচয় এটাই। আমি যেটা শুনছিলাম আপনি হাসপাতালে গিয়েছিলেন, সেখানে গিয়ে আপনি সেভাবে করে ভালোভাবে ট্রিটমেন্টটা আপনি যেভাবে পাওয়া দরকার হয়তো একটু ত্রুটি হয়েছে, সেই ক্ষোভ থেকেই কি এমনটা মনে হলো? না না, শুধু যে আমার ত্রুটির জন্য না, আমি আরও ড্রাইভারদের ছেলে সন্তানদের, আসলে আপনারা মনে করেন কি ভাই, দেশের জনগণ মনে করে ড্রাইভাররা স্টার্টিংয়ে বলে মদ গাঁজা খায়, নেশা করে, সব শ্রেণীর লোক করে। আমি তো দেখছি স্টুডেন্ট গায়ে সিগারেট খাইতেছে, গাঁজা খাইতেছে। আপনি হয়তো আমার সম্বন্ধে জানবেন না, আমি আমার আগোচরে স্টানে খবর নেবেন, আমার জীবনে কোনো নেশা নেই, আমি নেশাকে ঘৃণা করি। এবং যারা নেশা খায় তাদেরকেও অনেক বোঝানোর চেষ্টা করি। আমি আছি, আমার ছোট ভাই রানা আছে, দিদার আছে, আরও আমরা যারা সিনিয়র পার্সন ড্রাইভার আছে, মামুন আছে, কিরণ আছে, সোহেল আছে, এরা সমাজের অনেক ড্রাইভারকে আমরা এখনও বুঝাই যে ভাই, তোমার এত সুন্দর চেহারা, তুমি নেশা খায় নষ্ট করে লাইতেছো, তুমি নিজে বাঁচো, এই জানটা তোমার, তুমি বাঁচলে তোমার ফ্যামিলি বাঁচবো, আর তুমি যদি না বাঁচো তোমার ফ্যামিলি বাঁচবো না। আমরা অনেক বুঝাই। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, তারা কি আপনাকে নক করছে কিনা, ফোন করছে কিনা, বা কথা? এখানে তো ভাই, আমি তো ভাইরাল হওয়ার জন্য সাইফুদ্দিন ভাইয়ের কাছে যাইনি। আসলে আমার ভিতরের কথাটা আমি বলছি, যেটা আত্মার কথা, যেটা মনে গাঁথানো ছিল, কথা রাখা ছিল, ওই কথাটাই বলছি। এখন এটা ভাইরাল হয়েছে, মানুষের বিবেকে নাড়া খাইছে, কথা তো সত্য কথা ভাই। আপনি আমার থেকে কিছু নেবেন, বিনিময়ে চেরানো হলেও কিছু দিবেন, 10 পা হলেও কিছু দিবেন, আর না হলেও মুখে হাসিটুকু দিবেন। কিন্তু হাসির বিনিময়ে আপনি আমাকে কান্না দিতেছেন, আমার উপর নির্যাতন করতেছেন, তা তো হয় না। আমার উদ্দেশ্যই একটা, যে সমাজের সকল শ্রেণীর লোক পরিবহনের লোককে ভালোবাসুক, পরিবহন শ্রমিকদের কাছে টানুক, পরিবহন শ্রমিকদের বুঝাক, পরিবহন শ্রমিকদের অসহায়ত্বের পাশে দাঁড়াক। এবং সরকারের কাছে আমার আকুল মিনতি যে এই পরিবহন সেক্টরের শ্রমিককে অনেকেই আশা দিছে, এদের জন্য নাই সুশিক্ষা, নাই চিকিৎসা, এদের ছেলে সন্তানের নাই বাসস্থান, নাই সিকিউরিটি। একজন মরে গেলে আজকে আমি মারা গেলাম, কালকে আমার ফ্যামিলি ভিক্ষা করে খেব। তা সরকার আমাদের দিকে একটু দেখুক। আচ্ছা, একটু টপিকের বাইরে যেতে চাই। এখন সম্প্রতি এআই ক্যামেরা যেটা সড়কে দেখা যাচ্ছে, এই এআই ক্যামেরা এসে আপনারা কি কোনো বিপত্তিতে পড়েছেন নাকি? না, এখানে আমার বিপত্তি মনে হয় না, কারণ সরকার
ট্রাফিক সার্জন উঠাই দেওয়া যদি এআই ক্যামেরায় পুরো ঢাকা সিটি নিয়ন্ত্রণ করে, আমি মনে করি আমার ওই পুলিশকে ঘুষ দিতে হইব না। আমি অন্যায় করছি, আমার মাথায় থাকবো যে এআই লাগানো আছে, আমি অন্যায় করা মাত্রই আমার জরিমানা তার হয়ে গেছে সরকারের তহবিলে। তার মানে কি আমি অন্যায় থেকে বিরত থাকি, আমি সব সময় সর্বক্ষণিকভাবে সচেতন থাকি, প্রত্যেকটা সিগন্যালে সচেতন থাকি যে আমার মাথায় থাকবে এখানে এআই ক্যামেরা লাগানো আছে, আমি সিগন্যাল বাতি ওভারটেক করব না। সড়কে যে বিশৃঙ্খলা হয়, সড়কে যে চাঁদাবাজি হয়, সড়কে যে নানান রকম অপকর্ম হয়, এর জন্য আসলে আপনার দৃষ্টিতে দায়ী কারা? সড়কে চাঁদাবাজির কথাটা আমি বলবো না, এটা হলো হাই লেভেলের কথা, এটা আমার মতো শ্রমিক এই কথা বলতে পারবো না। মানে আপনি কখনো চাঁদা দেননি? হ্যাঁ চাঁদা দিচ্ছি, আমি ড্রাইভার মানুষ, আমি চাঁদা না দিলে কিভাবে চালাম? তাহলে চাঁদা দিয়েছেন তাও বলতে চাচ্ছেন না? না, চাঁদা আমরা এই রোডে চালাইলে আমার দিতে হইব, আমি আরেক রোডে গেলেও দিতে হইব। চাঁদাবাজদের উদ্দেশ্যে তো কিছু বললেন না, সব কথাই তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্ষোভ ঝাড়লেন। শোনেন, চাঁদাবাজ কই থেকে আসে, চাঁদাবাজটা কারা, আপনি এইগুলা দেখেন। চাঁদাবাজ কারা তৈরি করে, চাঁদাবাজ কই থেকে আসলো, কার পাওয়ারে আসলো, তো এইগুলা না দেখা যদি আমার প্রশ্ন করেন আপনি চাঁদা কেন দেন, আমার দিতেই হইব। রোড খরচ বর্তমানে গাজীপুর থেকে, না, আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, শিক্ষার্থীদের উপর যেমন ক্ষোভ আছে আপনাদের, চাঁদাবাজদের উপরে তাহলে কোনো ক্ষোভ নেই? আছে, ক্ষোভ আছে না কেন, অবশ্যই। চাঁদাবাজরাও আমাদের প্রতিশ্রুতি দেওয়া নাই, আপনাদের এটা করুম ওইটা করুম, আপনাদের সমস্যা কিছু হইলে আমরা দেখুম, কিন্তু দেখে না কেউই, কোনো ইউনিয়ন দেখে না। অথচ আমাদের থেকে মনে করেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদা নিছে, বিগত দিনে নিছে না, কিছু করে দিয়ে গেছে। একজন আইব পলায় লয়ে যাবো, শেষ। আমার থেকে নিব, তহবিল করবো, কে আমেরিকায় বাস করবো, কে সুইডেন বাস করবো, চলে যাব, আমরা জিরোই থাকবো। তাহলে চাঁদাবাজদের কাছ থেকে কোনো সহানুভূতি আপনারা নাই, চাঁদাবাজ কে দিব সহানুভূতি? ও তো আইব মারতে, এই বিপক্ষে কথা করে কালকা দেখবেন আমার মারতে হইব, আমার এই রোড থেকে বঞ্চিত করে দিব, বা আমি যে রোডে কর্মরত থাকি ও রোড থেকে বঞ্চিত করে দিব, তাহলে আমি আর বিপক্ষে কথা কর লাভ আছে? আমি সাধারণ শ্রমিক মানুষ, শ্রমিকের মতো থাকতে চাই, ঝামেলা এড়ায় চলতে চাই, আমার পথটা আমি পরিষ্কার চাই, আমি কাজ করে খাইতে চাই। একজন ড্রাইভার হিসেবে বা বাস চালক হিসেবে আপনার মন্তব্য জানতে চাই যে সড়কে যে দুর্ঘটনা ঘটে এর জন্য আসলে দায়ী কারা? সড়কে দুর্ঘটনা ঘটে, এতে ড্রাইভারের কিছু সচেতনার ভুল আছে, যাত্রীর ভুল আছে, এবং বর্তমানে আপনার অটো রিক্সা যে হারে চলতেছে। কালকে আমি মৌচাক ফ্লাইওভার উঠছি, অটো রিক্সা উঠছে, এখন অনেক যাত্রী বলতেছে এই অটো রিক্সা উঠছে, ফ্লাইওভার অটো রিক্সা উঠছে। আসলে এইগুলা যদি প্রতিরোধ করা না যায়, অটো রিক্সা চলুক, বন্ধ করতে বলি না আমি, অটো রিক্সা মেন রোড না থাকুক, শাখা রোডে থাকুক, বেসিক রোডে থাকুক, কিন্তু যেই রোডে আপনার যে গাড়ি 80 উঠতে পারে, যে গাড়ি 100 উঠতে পারে, ওই রোডে ব্রেকহীন একটা গাড়ি, আমার ব্রেক ব্যালেন্স আর তার ব্রেক ব্যালেন্স তো এক না। অটোরিক্সা যদি না উঠে তাহলে দুর্ঘটনা ঘটবে না। এর আগে তো অটোরিক্সা ছিল না, তখনও সড়কে দুর্ঘটনা ছিল। আমি একদম মোটা দাগে জানতে চাই আসলে এখানে আসলে দোষটা কাদের বেশি, ড্রাইভার না পথচারী না সড়কের এই ব্যবস্থা? ড্রাইভার তো দোষ নাই, ড্রাইভারের দোষ কি? ড্রাইভার করলাম একটা পারফেক্ট ড্রাইভার, যে সে যখন গাড়ি চালাইতে পারে তখন গাড়িটা নিয়ে বাইর হয়। এখন গাড়ির ত্রুটির কারণে যদি দুর্ঘটনা ঘটে, এটা তো গাড়ির সমস্যা। একটা ড্রাইভার যদি ব্রেক ফেল থাকে, এই গাড়ি নিয়ে কখনো বাইরেব না। যদি ক্লাসের সমস্যা থাকে, ক্লাস সমস্যা নিয়ে বাইরেব না, যদি সে ড্রাইভার হয়। আর নেশাখোরের কথা বলা তো ভাই লাভ নেই। আর পথচারী আপনি দেখেন, যেখানে জেব্রা ক্রসিং সেখানে পার হয় না, যেখানে ফুট ওভার ব্রিজ দা পার হয় না, যেখানে সরকার এমন অত্যাধুনিক করে দিছে ফুট ওভার ব্রিজ পর্যন্ত লিফট করে দিছে, অথচ পার হয় না। যেখানে তারের বেড়া, ওই তারের বেড়া তপকায়া পারা, তাহলে দুর্ঘটনা ঘটবে না। আমরা যে পরিসংখ্যান জানি, সেই পরিসংখ্যানে যাত্রীদের যে দোষ সেখানে 10% থাকে, হ্যাঁ সড়কের কিছু সমস্যা থাকে এবং 10%, এবং বেশি পার্সেন্ট দোষটাই ড্রাইভারদের দেয়া হয়। এর কারণটা কি? এটা বাংলাদেশের মুখস্থ কথা। আমরা যদি ভালো করি ঘাতক, খারাপ করলেও ঘাতক। এটা ঘাতক ড্রাইভার পালাইছে। আপনি আজকে আমার রিপোর্ট দিতেছেন,
আমি যদি কালকে কাঠগড়ার আসামি থাকি, আপনি আমার বলবেন ঘাতক মনির, ঘাতক ড্রাইভার। আমরা ঘাতক পরিচয়ে পরিচিত, আমরা ঘাতক পরিচয়ে পরিচিত, আমাদের কেউ ভালো বলবে না। আর আপনি মনে রেখেন, এই দর্শকদের, এই বাংলাদেশের মানুষকে জানাই, যদি একজন ড্রাইভার সজ্ঞানে কখনো একটা পিঁপড়াও মারে না, তাহলে সে দুর্ঘটনা কিভাবে করে? আমরা আবার আমাদের কথায় চলে আসবো, শেষ করব, একদম শেষের দিকে এসে পড়েছি আমরা। দর্শক, আমরা আমাদের বাস চালক মনির হোসেন ভাই, যিনি স্টুডিওতে রয়েছেন, তার সাথে কথা বলছিলাম এবং জানতে চাচ্ছিলাম তিনি যে কথাটি বলেছিলেন যে আমরা 20 বছর ধরে যে শিক্ষার্থীদেরকে আমাদের গাড়িতে করে নিয়ে যায়, সেই শিক্ষার্থীরাই যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক কিংবা বিচারক হয়ে বসেন, তখন তাদের কাছে গেলে তারা সেইভাবে সহানুভূতি পান না। তিনি এই কথাটির মাধ্যমে যেটি বলতে চেয়েছেন, তিনি বারবার বলছেন মানুষদের ভিতরে যে একটি বিবেক আছে, এই বিবেকটিকে তিনি নাড়া দিতে চেয়েছেন। এমনকি তার এই কথাটি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এবং অনেক মানুষ কিন্তু এখানে কমেন্টস করেছে। আমি এখন পর্যন্ত 24 ঘন্টায় প্রায় দেখেছি প্রায় 2 কোটি মানুষেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং প্রায় 7 লাখের বেশির মানুষ তারা রিয়্যাক্ট করেছেন, কমেন্ট করেছেন এবং তারা জানিয়েছেন তাদের মন্তব্য। আমরা মনির ভাইয়ের কাছে আবার একটু ফিরে যাব। আমরা শেষ করতে চাই, আপনার শিক্ষার্থীদের উপরে যে ক্ষোভ আপনি ঝেড়েছেন, আসলে বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় এই ক্ষোভের ভাগিদার কি শুধু শিক্ষার্থীরাই, আর কেউ কারো প্রতি কি আপনার কোনো ক্ষোভ নেই? হ্যাঁ, যদি থাকে একটু জানাবেন। সমাজের প্রত্যেকটা লোকই এর জন্য দায়ী। আজকে ওই যে প্রথমে বলছি রিস্কালার দোষ আছে, কিন্তু রিস্কালার দোষটা দেখে নাই, দোষটা পেলাম আমি বড় গাড়ি। তাই মানুষ আইসাই গ্লাস ভাঙবো, মাইর করবো, এগুলো না দেখা মানুষ আগে ন্যায় অন্যায়টা যদি দেখতো। বাংলাদেশের মানুষ তো ন্যায় অন্যায় দেখে না। যেমন সৌদি আরবে গাড়ির দুর্ঘটনা ঘটলে সাথে সাথে ওই গাড়ি ওইখানে রেখে দেয়, ক্যামেরা আছে, পুলিশ আছে, পুলিশ আসবো, তারপরে যদি মারাও যায় পুলিশ আসার পরে তারপরে সরাইব, গাড়ি ওইখান থেকে সরাইব না। আদালতে বিচার হইব ক্যামেরার মাধ্যমে, কোনো সাক্ষী লাগে না। আসলে আমাদের সাথে ক্যামেরার ব্যবস্থা নেই, আর প্রত্যেকটা জনগণ নিজের হাতে আইন তুলে নেয়। এই দেশের জনগণ আইনের মানে, গাড়িতে যখন গাড়ির এই সিটে বসে তখন মানে আইন কি মানে ড্রাইভারের জ্ঞান দেওয়ার জন্য মানে, সচেতন নাগরিক হয়। এছাড়া যখন গাড়ির বাইরে আসে তখন উনি সচেতন নাগরিক থাকে না, ওনার হাতে আইন চলে আসে। আচ্ছা, শেষ করব, আপনার আর কোনো ক্ষোভ আছে কিনা না, এই সমাজ ব্যবস্থা নিয়ে কিছু বলার আছে? আমার সমাজের বিত্তমান লোকের কাছে একটাই দাবি যে আমাদের শ্রমিক তো সবাই অসহায়, এই শ্রমিকদের পাশে আপনারা মাদ্রাসায় সহযোগিতা করেন, আপনারা মসজিদের সহযোগিতা করেন। মসজিদ মাদ্রাসা দুইখানেই আল্লাহর কথা, আর আমরাও আল্লাহর বান্দা। আমাদের সহায়তা করা যে কথা, আল্লাহর ঘরে করা ও একই কথা। আল্লাহ মানুষের জন্য পাঠাইছে, তো বলে আপনারা কিছু করতে পারেন না। আমাকে সৎ গার্ডিয়ান আসে না, আমাদের জন্য করার মতো গার্ডিয়ান আসে না। যদি করার মতো গার্ডিয়ান আসতো, আজকে বাংলাদেশের পরিবহন ব্যবস্থাও ভালো থাকতো। তা আমাদের দেখার মতো, আমাদের শাসন করার মতো, আমাদের সুশীলভাবে চলার মতো গার্ডিয়ান দরকার। আর আমাদের সরকারের কাছে আকুল আবেদন, আর বিত্তমান লোকের কাছে আকুল আবেদন, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদের সহায়তা করুন। সরকার আমাদের একটা প্রফিট করে দেখ, জানি আমরা অবসরে গিয়া আমাদের ওই প্রফিটের টাকাটা দিয়ে চালাইতে পারি। সরকার গাড়ির ট্যাক্স নেয় না, আমি লাইসেন্স করি, আমার লাইসেন্স থেকে ট্যাক্স নেয় না। সরকার একটা ট্যাক্স করে দেখ, ওটা হয়তো আমরা বৎসরে দিতে পারবো না, কিন্তু আমরা হয়তো মাসে দিতে পারবো, আমরা সপ্তাহে দিতে পারবো, 15 দিনে দিতে পারবো, বা আমরা প্রতিদিন দিতে পারবো। শেষ করব, আপনার সন্তানও হয়তো কোনো স্কুল বা কোনো কলেজে পড়ালেখা করছে, সেও হয়তো একসময় ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। আপনি আপনার সেই সন্তানের উদ্দেশ্যে বা এখন যারা শিক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে, সমাজের যারা নিম্ন শ্রেণীর মানুষ, তাদের সাথে কিভাবে আচরণ করলে আপনারা খুশি হন, সেটা যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে।
আমার সন্তান না, যারা স্টুডেন্ট সবাই আমার সন্তান, সবাই আমার ভাই। কারণ গাড়িতে উঠলে এরা তো আমাকে অলরেডি মামাই ডাকে, তারা তো তাদের সাথে আমাদের একটা রিস্তা আছে, মামা আমাদের ভাগনা। তো এই ভাগিনাদের উদ্দেশ্যেই বলতে চাই যে তারা যেন আসলেও মামা মনে করে, গাড়িতে উঠা মামা নেন, একটু হাসি দেওয়া যদি একটু কথা কয়। চলার পথে মানুষের ব্যাঘাত ঘটতেই পারে, দুই কথা তর্ক হইতে পারে, আমাদের সাথে জানি নির্যাতন না করে, মারামারি না করে, গ্লাস না ভাঙে, গাড়ি না আটকায়। এই স্টুডেন্টের কাছে, এই ছাত্রদের কাছে আমার আকুল আবেদন এইটাই, যে তারা যদি মামাই ডাকে তাহলে মামার মতো জানি আচরণ করে, মামুর মতো আচরণ করলে হইব না। ধন্যবাদ মনির হোসেন, আপনাকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি, এজন্য আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার কথাগুলো সমাজের মানুষ যেভাবে গ্রহণ করেছে, আমরা চাই প্রত্যেকটা মানুষের বিবেকের দরজা খুলে যাক, প্রত্যেকটি মানুষই আপনাদের এই কথাটা শুনে তাদের আচরণে পরিবর্তন নিয়ে আসুক। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম, আমাদের আজকের স্টুডিওতে অতিথি ছিলেন বাস চালক মনির হোসেন, এবং তিনি এই সমাজের ঘূর্ণিধারা সমাজের যে বিষয়গুলো সামনে নিয়ে এসেছেন, যে একজন শিক্ষিত মানুষ বা তার বাসে চড়ে যারা শিক্ষিত হচ্ছেন, বাসে চড়ে যারা হাফ ভাড়া দিয়ে একসময় বড় পদে চাকরি করছেন, তাদের কাছে যাওয়ার পর এই মানুষগুলো যাতে একটু সহানুভূতি পান, সেই সহানুভূতি পাওয়ার কথাই কিন্তু বারবার মনির হোসেন আমাদেরকে জানিয়েছেন। আমরাও আশা করব শুধু মনির হোসেন নাই, সমাজের যারাই নিম্ন শ্রেণীর মানুষ রয়েছেন, যারাই হাড়ভাঙা পরিশ্রম করে এই ইমারত গড়ছেন এবং যারাই দেশের মানুষের জন্য কাজ করছেন, সবাই সবার প্রতি শ্রদ্ধাবোধ রাখুক এবং সহানুভূতি দেখাক। সবাইকে অসংখ্য ধন্যবাদ।